হ্যালো ছোট দাদুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কাছ থেকে আমি অজস্র প্রশ্ন পাচ্ছি যে ঊর্ধ্বপাতন কেন হয়, ঊর্ধ্বপাতন কিভাবে হয়, মানে একটা পদার্থ কঠিন থেকে তরল না হয়ে কিভাবে গ্যাস হয়ে যায়। মানে এটা তো আসলে কমন সেন্স আমাদের এটা কিন্তু আসলে অ্যালাউ করে না। আমরা নর্মালি যেটা বুঝি, একটা সলিড থেকে লিকুইড হবে, লিকুইড থেকে গ্যাস হবে, কিন্তু সলিড থেকে কেন ডিরেক্ট গ্যাস হয়ে যাবে এটা কিন্তু আর দাদু মাথায় ধরে না। এটা কেমনে? আচ্ছা, তো এই কেন তরল হয় না এর রহস্যটা আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে, আজকের এই ছোট্ট লেকচারে। তাহলে আমাদের দুইটা টার্ম শিখতে হবে, একটা হচ্ছে বায়ুচাপ আর একটা হচ্ছে পদার্থের বাষ্পচাপ। তো বায়ুচাপ মানে কি? আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলি, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে, আমরা জানি এই বায়ুমণ্ডল তার ভরের কারণে একটা চাপ প্রয়োগ করে। অর্থাৎ বায়ুমণ্ডলের ওজন আছে, আর ওজন মানে কি? বল বা ফোর্স। এই ফোর্স যখন কোন একটা এরিয়ার উপরে অ্যাপ্লাই করে, ঠিক তখনই এখানে চাপের উদ্ভব হয়। আমরা জানি গ্যাসের অণুসমূহ সর্বদা গতিশীল থাকে। গ্যাসের অণুসমূহ সর্বদা কি থাকে? গতিশীল থাকে, অনেক বেশি গতিশীল থাকে, ব্রাউনিয়ান মোশনে গতিশীল থাকে। তাহলে আমরা যদি বলি একটা আবদ্ধ পাত্রের মধ্যে অনেকগুলা গ্যাসের পার্টিকেল আছে, অনেকগুলা গ্যাসের পার্টিকেল আছে, এরা কি করবে? এরা চারপাশে ছোটাছুটি করবে। যখনই ছোটাছুটি করবে তখন দেখা যাবে কি, যে এই জায়গায় এরা এই পাত্রের দেয়ালে একটা বল প্রয়োগ করে। পাত্রের দেয়ালে কি করে? একটা বল প্রয়োগ করে। তো চারপাশে যদি কোনো গ্যাস না থাকে, যদি ভেতরেই থাকে, ঠিক আছে, আমরা জাস্ট এটাই চিন্তা করতেছি, এমন একটা সিস্টেম যার ভেতরে কিছু গ্যাস আছে, এই গ্যাসগুলো চারপাশে কি করবে? বল প্রয়োগ করবে। তো এই যতটুকু বল প্রয়োগ করলো, যতটুকু ক্ষেত্রফলের উপরে, এটাকে আমরা বলি চাপ। এই ভেতরে যে গ্যাসটা আছে, এই গ্যাসের চাপ একক ক্ষেত্রফলের উপরে যতটুকু বল প্রয়োগ করে সেটাই হচ্ছে তার চাপ। অর্থাৎ গ্যাস তার গতিশীলতার কারণে, জাস্ট নর্মাল কমন সেন্সে চিন্তা করো, তুমি যদি দৌড় দিয়ে যে দেয়ালে ধাক্কা মারো, তাহলে কি দেয়ালের উপর একটা চাপ প্রয়োগ হবে না? তাহলে আমি যদি জাস্ট এটার উপরে যদি আমি আমার হাত দিয়ে চাপ দিই, বা আমার এই হাতের উপর এটা দিয়ে আমি চাপ দিচ্ছি, বল প্রয়োগ করতেছি, তো একটা এরিয়ার উপরে বল প্রয়োগ করা মানেই আমার এই হাত একটা চাপ অনুভব করবে। সেম ভাবে এই যে পদার্থের কণাগুলো আছে, গ্যাসের কণাগুলো, তারা যখন গতিশীল থাকে, যখন পাত্রের দেয়ালে আঘাত করে, ঠিক তখনই একটা চাপের উদ্ভব হয়। এর ভেতরে যদি একজন মানুষ দাঁড়ায় থাকে, জাস্ট চিন্তা করে দেখো, এর ভেতরে যদি একজন মানুষ দাঁড়ায় থাকে, এই মানুষটাও কিন্তু এই পাত্রের দেয়ালের মধ্যে যতটুকু চাপ অনুভব হচ্ছে, এই মানুষটাও ততটুকুই চাপ অনুভব করবে। ঠিক আছে? তাহলে এবার এই বিষয়টা চিন্তা করো, যে চারপাশে বায়ুমণ্ডল আছে আর আমি একজন মানুষ দাঁড়ায় আছি। তো চারপাশে অনেক অনেক গ্যাস আছে, আমাদের চারপাশে বায়ুমণ্ডল আছে। ঠিক আছে, বায়ুমণ্ডল কি করবে? প্রতি মুহূর্তেই চাপ প্রয়োগ করবে আমাদের উপরে, প্রত্যেকের উপরেই বায়ু তার চাপ প্রয়োগ করে। তো নর্মালি আমরা এটাই বুঝি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমণ্ডল 1 atm চাপ। ঠিক আছে, 1 atm মানে অ্যাটমসফেরিক চাপ। বাতাস আমাদের যতটুকু চাপ দিচ্ছে এটাকে আমরা বলি অ্যাটমসফেরিক চাপ। তাইলে এটাকে আমরা বলি নর্মাল বায়ুচাপ। আর যদি এমন দেখা যায় আমরা তাপমাত্রাকে বাড়িয়ে দিলাম, তাপমাত্রা বাড়াই দিলে এক্ষেত্রে বাতাসের চাপটাও বেড়ে যায়। ঠিক আছে, আমি যদি বলি যে ঘনত্ব ঠিক রেখে আমি যদি তাপমাত্রাকে বাড়ায় দেই, সেক্ষেত্রে চাপ বেড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল একটা হিসেব। তারপরে পদার্থের বাষ্পচাপ, এই টার্মটা একটু আমরা বোঝার চেষ্টা করি। পদার্থের বাষ্পচাপ মানে কি? এই ক্ষেত্রে আমরা একটা আবদ্ধ পাত্র নিব, একদম যে কোনো বায়ুশূন্য, পুরো ভ্যাকুয়াম, শূন্যস্থান একটা পাত্র নিব। আমরা যা ধরে নিচ্ছি এর মধ্যে শুধু কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। ঠিক আছে, শুধু কার্বন ডাইঅক্সাইডের অণু এর মধ্যে আছে। তো এই কার্বন ডাইঅক্সাইড যতটুকু চাপ দিবে এই পাত্রের দেয়ালে, এটাকে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইডের বাষ্পচাপ। ঠিক আছে, আচ্ছা, অথবা আমরা যদি বলি আয়োডিন বাষ্প, আয়োডিন বাষ্প যদি এর মধ্যে রাখি, তাহলে আয়োডিন যতটুকু চাপ দেবে, এখানে কিন্তু কোনো মিক্সচার না, জাস্ট একটা পদার্থ। ঠিক আছে, এই আয়োডিনটা একা এই যতটুকু চাপ দিবে, এটাকে আমরা বলবো আয়োডিনের বাষ্পচাপ। অবশ্যই বাষ্পচাপ হিসাব করার জন্য একটা তাপমাত্রা সুনির্দিষ্ট করে ফেলতে হবে, যে এই তাপমাত্রায় এই আয়োডিন এত চাপ দেয়। বোঝা গেল কি? সেম ভাবে আমি যদি এখানে এদেরকে না রেখে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে রাখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডও কিন্তু এটা গ্যাস, আমরা গ্যাসীয় হিসেবেই নিব। আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে এর মধ্যে রেখে দেই, তো দেখা যাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাও চাপ দিচ্ছে, গ্যাস মানেই চাপ দিবে।
তো এই পদার্থটা যতটুকু চাপ প্রয়োগ করবে এই আবদ্ধ পাত্রের উপরে, এটাকে আমরা বলবো ওই পদার্থের বাষ্পচাপ। নট নেসেসারি যে পদার্থটাকে মানে স্বাভাবিক অবস্থায় গ্যাসই হইতে হবে না ভাই। একটা পদার্থ আমরা ধরে নিচ্ছি যে পানি, এটা স্বাভাবিকভাবে তরল থাকে 25°C তাপমাত্রায়, কিন্তু আমরা তাপ দিয়ে 100°তে নিয়ে গেলাম, ঠিক আছে? ওই তাপমাত্রায় বাষ্প হবে। বাষ্পের চাপটা আমরা বের করেছি 100°তে, তার বাষ্পচাপ কত কত আমরা জানি। জলীয় বাষ্প কিন্তু 20°, 30°, 50°তেও থাকতে পারে। তো আমরা বিভিন্ন তাপমাত্রায় এই পানির ওই বাষ্পটাকে আমরা নিয়ে এর চাপ হিসেব করব। আচ্ছা, তো আশা করি আমরা এই বায়ুচাপ, বায়ুমণ্ডল যতটুকু চাপ দিচ্ছে আমাদের উপরে, এটা আমরা বুঝতে পারলাম। আর এটা হচ্ছে পদার্থের বাষ্পচাপ, এটাও বুঝতে পারলাম। অর্থাৎ একটা পদার্থকে আবদ্ধ পাত্রে রেখে দিলে এই পদার্থটা নিজে ওই তাপমাত্রায় যতটুকু চাপ প্রয়োগ করবে তাকেই বলা হয় ওই পদার্থের বাষ্পচাপ। এবার খেয়াল করি, কোন একটি পদার্থ কেন তরল হয়, এই তরল হওয়ার ব্যাখ্যাটা আমাদের জানতে হবে। তরল কেন হয় এটা যদি আমরা বুঝতে পারি, তাইলেই আমরা পরবর্তীতে ব্যাখ্যা করতে পারবো যে তরল কেন হয় না। ঠিক আছে? তো তরল হওয়ার কারণ, একটা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুমণ্ডলের চাপ বা ওই তাপমাত্রায় বায়ুচাপ বাষ্পচাপের বেশি হলে, ওই পদার্থের বাষ্পচাপের চেয়ে বেশি হলে এই পদার্থটা তরল হয়ে যাবে। আমি আবারও বলি, আমরা জাস্ট উদাহরণ হিসেবে পানির কথাটাই চিন্তা করি, ঠিক আছে? পানির কথা। তো আমরা 25°C তাপমাত্রায় পানির বাষ্পকে নিলাম। পানির বাষ্পকে আমরা খুব ইজিলি নিতে পারি। যেমন ধরো যে একটা পাত্রের মধ্যে আমরা কিছুটা পানি রেখে দিলাম। তো আমরা জানি পানিকে রেখে দিলে কিছুক্ষণ পরে এটা কি হয়ে যাবে, সব পানি শুকায় যাবে। শুকায় কই যাবে? বাষ্প হয়ে এই পাত্রের ভেতরে যাবে। তো এই পানিটা যতটুকু চাপ দিবে এই তাপমাত্রায়, এটাকে আমরা বলবো পানির বাষ্পচাপ। আচ্ছা, দেখা যায় কি যে পানির ক্ষেত্রে যে বাষ্পচাপটা হয়, এটা বাতাসের 1 atm চাপের চেয়ে কম। 25°C তাপমাত্রায় বাতাসের চাপ হচ্ছে 1 atm, কিন্তু পানির বাষ্পচাপ খুবই কম, 1 atm এর চেয়ে কম। 1 atm এর চেয়ে কম হওয়াতে কোন ঘটনাটা ঘটবে? আমরা এখানে অনেকগুলা জলীয় বাষ্প রেখে ঢাকনাটা খুলে দিই। খুলে দিলে কি হবে? এই পানির বাষ্পগুলা সে যতটুকু চাপ প্রয়োগ করবে, তো খেয়াল করি, পানির বাষ্প যতটুকু চাপ প্রয়োগ করবে, ধরে নিচ্ছে এটা পি চাপ প্রয়োগ করবে। এই পি চাপ বাতাস যতটুকু চাপ প্রয়োগ করবে 1 atm তার থেকে কম। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনি। বাতাস উপরের থেকে 1 atm চাপ প্রয়োগ করবে, আর জলীয় বাষ্প পি চাপ প্রয়োগ করবে। এবার খুব সহজ একটা প্রশ্নের উত্তর দাও দেখি। উপর থেকে বাতাস দিচ্ছে 1 atm চাপ, আর আমরা আলোচনার সুবিধার্থে এটাকে পানির বায়ুচাপটাকে ধরে নিচ্ছি 0.1 atm, আরো কম, কিন্তু আমরা জাস্ট আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি। তো উপরেরটা যদি 1 atm হয়, নিচেরটা যদি 0.1 atm হয়, তাহলে তোমাদের কি মনে হয় এই জলীয় বাষ্প, এই পানির যে জলীয় বাষ্প, এই বাষ্পটা কি বাতাসের চাপকে ঠেলে উপরের দিকে উঠতে পারবে? পারবে না তো। বাতাস যেটা করবে, বায়ুমণ্ডল যেটা করবে, বায়ুমণ্ডল এই জলীয় বাষ্পকে চাপ মেরে কি করে ফেলবে? একদম লিকুইড বানায় ফেলবে। অর্থাৎ কোন একটা তাপমাত্রায় যদি বাতাসের চাপ ওই তাপমাত্রায় পদার্থের বাষ্পচাপের চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে এই পদার্থটা তরল থাকে। তরল থাকে। তাহলে কখন তরল হয় না? যখন ওই পদার্থের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি হয়, তখন ওই পদার্থ আর তরল থাকতে পারে না। ঠিক আছে? যেমন আমরা যদি ন্যাফথালিনের কথা বলি, ন্যাফথালিনের কথাই বলি, C10H8। আমি যদি ভুল না করে থাকি, এই ন্যাফথালিনকে আমরা যদি 150°C তাপমাত্রায় উত্তপ্ত করি, তাইলে এটা সরাসরি সলিড থেকে গ্যাস হয়ে যায়। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ন্যাফথালিনকে 150°C তাপমাত্রায় নিয়ে তার যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপটা হিসেব করা। একটা আবদ্ধ পাত্রের মধ্যে ন্যাফথালিনকে নিলাম, নিয়ে সে যে যতটুকু চাপ প্রয়োগ করে পাত্রের উপরে, এটা আমরা হিসেব করব। হিসেব করে দেখব যে
এটার চাপটা গ্রেটার দেন 1 atm, অর্থাৎ 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ন্যাফথালিনটা যদি বাষ্প হয়ে যায়, সেই ক্ষেত্রে সে যতটুকু চাপ প্রয়োগ করে এই চাপটা বাতাসের চাপের চেয়ে বেশি। এক্ষেত্রে কি হবে? বাতাসের চাপের চেয়ে যদি বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ন্যাফথালিন ধরে নিচ্ছে যে 2 atm চাপ প্রয়োগ করে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর বাতাস উপর থেকে বা চারপাশ থেকে বা উপর থেকেই বলে নিচ্ছি চাপ প্রয়োগ করে 1 atm। তো বাতাস চাপ প্রয়োগ করে 1 atm আর ন্যাফথালিন দিচ্ছে 2 atm। অবশ্যই দেখা যাচ্ছে এটা বড় হওয়ার কারণে এই বাতাসের চাপকে উপেক্ষা করে সে বের হয়ে আসবে, অর্থাৎ বাতাসের চাপ এই ন্যাফথালিনকে আর আবদ্ধ করে রাখতে পারবে না, চাপ মেরে আর তরল বানাইতে পারবে না। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে এর চাপ এত বেশি হয় যে তরল হওয়ার আগেই সে বাতাসের মতো বাষ্প হয়ে উড়ে যায়। তাহলে সব কথা শেষ কথা আমরা এটাই বুঝতে পারলাম, যদি কোনো একটা তাপমাত্রায়, যে তাপমাত্রায় পদার্থটা তার অবস্থার পরিবর্তন করা শুরু করে, যেমন আমরা গ্রাফটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। এই গ্রাফ আমরা ন্যাফথালিনের ক্ষেত্রেই এদিকে তাপমাত্রাকে নিলাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে শুরুতে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করি 1 atm চাপে, ঠিক আছে, আমরা তাপমাত্রা বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, তো এর সুপ্ত তাপে আমরা এখনো পৌঁছাতে পারছি না। হঠাৎ করে দেখা গেল এই তাপমাত্রা চেঞ্জ হয় না, দ্যাট মিন্স তার অবস্থার পরিবর্তন হওয়া শুরু করছে। ঠিক আছে, তাপমাত্রা বাড়া মানে অবস্থার পরিবর্তন হচ্ছে না, তখনও একই অবস্থায় ছিল, অর্থাৎ সলিড অবস্থায় ছিল। যখনই তার তাপমাত্রার পরিবর্তন স্থির হয়ে গেছে, পরিবর্তন আর হয় না, তখনই আমরা দেখতে পাচ্ছি তার অবস্থার পরিবর্তন হওয়া শুরু করছে। তো এই তাপমাত্রাটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। তো 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা গেল এই ন্যাফথালিনটা এটা তরল না হয়ে ডিরেক্ট গ্যাস হওয়া শুরু করলো, সলিড থেকে গ্যাস হওয়া শুরু করলো। এর কারণ কি? এই ন্যাফথালিনটা এমন চাপ দিচ্ছে যে বাতাস এটাকে চাপ দিয়ে আর তরল বানাতে পারছে না, সে বাতাসকে উপেক্ষা করেই বাতাসকে ফুঁড়ে ভেদ করে বাইরে বের হয়ে যাচ্ছে। এই হচ্ছে যখন সব গ্যাস হয়ে যাবে তখন আবারও তাপমাত্রা বাড়া শুরু করবে। এই হচ্ছে ব্যাখ্যা। তাহলে আমি যদি পুরো জিনিসটাকে সামারাইজ করি, এটাই হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোন একটা পদার্থের বাষ্পচাপ, অর্থাৎ সে নিজে যতটুকু বাষ্প অবস্থায় চাপ দিতে পারে, সেই বাষ্পচাপ যদি বাহ্যিক বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি হয় তাহলে সে ঊর্ধ্বপাতিত হয়ে যাবে। আর যদি বাহ্যিক বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হয়, বাহ্যিক বায়ুমণ্ডল তাকে চাপ দিয়ে তরল বানায় ফেলবে, ওই সমস্ত ক্ষেত্রেই পদার্থটা তরল হয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করতে থাকো এবং এই নলেজ সবার মধ্যে প্রচার করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।